জনাব মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ কামাল ভাই আপনাকে। ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানার জন্য, আপনার সেই সুপরিচিত এবং সুপ্রচারিত, বহুল প্রচারিত এই মিডিয়ার মাধ্যমে। জি, আসলে অনেক দেখেন, ধন্যবাদ। আমার ক্ষুদ্র রাজনৈতিক অভিজ্ঞতা আলোকে বলি যে জি। আসলে মানে একটা জিনিসকে জটিল করতে চাইলে অনেক কষ্ট করা হুম, যায়। জি। সমাধানটা যদি আপনি না চান, সুস্পষ্ট না করেন, তাহলে আপনি বোর্ড ইফ এন্ড বাট দিয়ে আপনি ডেকে অনেক দিকে নিয়ে যাবেন। আমাদের এখন হুম। মূল সমস্যাটা কোথায়? জুলাই সনদটা তো আপনার করার দরকার ছিল বিপ্লবের আগে। হুম। 5ই আগস্টের আগে আমার জনগণের সামনে দরকার ছিল বলা যে আমরা এই কারণে শেখ হাসিনার সরকারের বিরোধিতা করছি, এবং আমরা এই সরকারকে পতন করাবো, পতন করার পরে আমরা এই কাজগুলো বাংলাদেশের জন্য করব। এতে আপনাদের সমর্থন আছে কি নাই, থাকলে আন্দোলনের মাঠে নামেন। এটাই তো হওয়া ছিল জুলাই সনদের বিষয়বস্তু। কিন্তু আপনি সেটা জি। না করে আপনি বলছেন যে কোটা চেয়েছেন, যে বৈষম্য বিরোধী কোটা নিয়ে আমরা আন্দোলন করেছেন। আপনার মনে আছে কিনা জানি না, আমি তখন খুব রেগুলার ফেসবুকিং করতাম, ফেসবুকে রেগুলার বক্তব্য দিতাম। আমি তখন এটা নিয়ে অনেক আরো কথা বলেছি। আমরা বলেছি আপনি সুনির্দিষ্ট করেন। আমি জুলাই মাসে, জুন মাসে বলেছি সুনির্দিষ্ট করেন আপনি এটা। মুক্তিযোদ্ধার কোটা বিরোধী আন্দোলনের সঙ্গে আমরা নাই, কারণ মুক্তিযুদ্ধ হিসাবে আমরা সেটা থাকতে পারি না, মুক্তিযোদ্ধার পক্ষে আমাদের থাকতে হবে। কিন্তু আপনারা যদি সরকার বিরোধী আন্দোলন করতে চান, তাহলে আমরা আপনাদের সঙ্গে আছি। এবং আমি 13ই জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একটা নেগোসিয়েশন প্রস্তাব নিয়ে গেলাম। সেখানেও গিয়ে একই কথা বললাম যে আপনি যদি রাজি থাকেন দেশমাতা খালেদা জিয়াকে মুক্তি দিতে, তাহলে আমরা এখানে একটা মধ্যস্থতা করতে চাই। এই আন্দোলনটাকে, ছাত্ররা যে আন্দোলনটা করছে, ছাত্রদের আন্দোলনটাকে আমরা একটা ওদের একটা সুস্পষ্ট একটা নীতিমালার মধ্যে নিয়ে আসি এবং সেটা করি। তখন যদি জুলাই সনদটা আপনার দিতেন, এমনকি আমার 1 তারিখেও আমার বক্তব্য আছে জুলাই অগস্ট মাসে, যে আপনি সরকার বিরুদ্ধে আন্দোলন ডাক দেন, আমি আজকেই মাঠে নামবো। কিন্তু আপনার সরকার বিরুদ্ধে আন্দোলনের নাম, মাঠের নাম দিলেন না। এবং তখন নাহিদ, হাসনাত, সার্জিস এরা অ্যারেস্ট ছিল। তখন 2 তারিখে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো বেরিয়ে পড়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় আন্দোলন কিন্তু থেমে গিয়েছিল। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও তাদের আন্দোলন থামিয়ে দিয়ে তারা কিন্তু মাঠে নেমে গিয়েছিল। কিন্তু বেসরকারি, বিশেষ করে নর্থ সাউথ ইউনিভার্সিটি তখন কিন্তু ব্যাপক হারে মাঠে নেমে গিয়েছিল। যার ফলে আপনি দেখেন গুলশান, বারিধারা এই এলাকায় যে প্রচন্ড আন্দোলন হয়েছে। এবং ওই ওদিক দিয়ে আবার এই পুরনো যে যাত্রাবাড়ির দিকে যে আন্দোলন রয়েছে, মাদ্রাসা ছেলেরা ব্যাপকভাবে বেরিয়ে আসছিল। তখন সবার দাবি ছিল একটাই, যে এই সরকারের পতন হতে হবে, এবং এই নাহিদ, নার্জিস এদেরকে গ্রেফতার কেন করা হলো, এদেরকে মুক্তি দিতে হবে, এটা ছিল। কাজেই এখন আপনি এতদিন পরে আইসা, ক্ষমতা পরিবর্তন হলো, শেখ হাসিনা চলে গেলেন বাংলাদেশ থেকে হেলিকপ্টার ডাকে এনে, এয়ারফোর্সের গান অফ সেলুট দিয়ে উনি চলে গেলেন ভারতে সেফ এক্সিট নিয়ে। ওনাকে তো সেফ যে কথা আজকে বলতেছেন, সেফ এক্সিট, সেফ এক্সিট নিয়ে শেখ হাসিনাকে আপনারা দেশ থেকে চলে যেতে দিলেন। তার মানে এখানে শেখ হাসিনার যুদ্ধটাকে মীমাংসিত না করে যুদ্ধটাকে, যুদ্ধক্ষেত্র থেকে চলে গেলেন। এখন আপনারা বলছেন জুলাই সনদ করবেন। কেন জুলাই সনদ করবেন? 5ই আগস্টের আগে ডক্টর রিয়াজ, ডক্টর রিয়াজ কে? 5ই আগস্টের আগে আমাদের সদ্য প্রয়াত গতকালকে মারা গেছেন ডক্টর তোফায়েল আহমেদ সাহেব, উনি কে? ওনাদের কি অবদান? ওনারা কারা? আমাদের ওই যে মজুমদার সাহেব, উনি কে? উনি কি সরকারের বেনিফিশিয়ারি না? উনি কি নির্বাচন কমিশনের বেনিফিশিয়ারি না? উনি কি সরকারের সঙ্গে কথা বলে এনজিও প্রোগ্রামে অংশগ্রহণ করেন নাই? তো ওনারা তো আন্দোলনে ছিলেন না, ওনারা তো আন্দোলনের বক্তব্য দেন নাই, কথা বলেন নাই। তো ওনারা কে? ওনাদেরকে আপনি, ডক্টর রেদওয়ানা, সে কি করছে? হ্যাঁ, আসিফ নজরুল আন্দোলনে ভূমিকা রেখেছে, তার উপরে চাপ ছিল। এরকম তো আপনারাও রেখেছেন। আন্দোলনের ভূমিকায় তখন তো আপনাদের অবদান অনেক বেশি। জিল্লুর রহমানের অবদান আছে, তৃতীয় মাত্রা জিল্লুর প্রকাশ্যে অবস্থান নিয়েছে। এবং আরো অনেকেই মিডিয়া ব্যক্তিত্ব আছে যারা আপনারা তখন টকশোতে জ্বালাময়ী বক্তব্য দিয়েছেন। কই সেদিন তো বলা হয়নি যে আমাদের একটা একটা ইস্যু তৈরি করতে হবে, একটা এজেন্ডা তৈরি করতে হবে, যে এজেন্ডার ভিত্তিতে আন্দোলন করা হয়। এজেন্ডা হয় নাই। আমরা উই মিস দ্য বাস। এখন কেন একটা বছর আমরা এই সময় নষ্ট করলাম এই তথাকথিত এই কি বলে, এই জুলাই সনদ? এটা তো কোনো মানে হয় নমস্কার। না। সংস্কার, সংস্কার এক জিনিস, জুলাই সনদ আরেক জিনিস। সংস্কার আপনি করেন, সংস্কার বলেন যে বাংলাদেশের নামটা বদলে ইউনুস দেশ বানাবো। ঠিক আছে, এটা সংস্কার হতে পারে।
প্রস্তাব করতে পারেন, আমাদের কোনো আপত্তি নেই, বা রিয়াজ দেশ বানাবো, বা আমরা এরকম বানাবো, বা আমরা এরকম প্রতিদিন একজন করে প্রধানমন্ত্রী বানাবো। আপনি সংস্কার আনতে পারেন, অসুবিধা কি আছে? একজন প্রধানমন্ত্রী 3 বছর 2বার থাকতে পারবে না। আমরা দরকার বলে 5 বছর 5জন প্রধানমন্ত্রী হবে, বাই রোটেশনে, এই সংসদ সদস্য থেকে হবে। আপনি আনতে পারেন, সংস্কার জন্য আনবেনই, আনতে পারেন। আপনি সংস্কার নেন, ঢাকার নাম বদলে দিয়ে বলেন আমরা অন্য কিছু করতে পারি। সংস্কার, সংস্কার আর জুলাই সনদ কিন্তু এক জিনিস না ভাই। এই জিনিসটা সুস্পষ্ট করা দরকার ছিল, কিন্তু আপনি করেন নাই। জুলাই সনদটা কি? আপনি বলছেন সংবিধান মানেন না, না, তাহলে সংবিধান জুলাই কি সনদ মানেন? তো আপনার আপনার এই সবগুলো সংস্কার মিলে সংস্কারগুলি নিয়েই তো জুলাই সনদ। না, সনদ হবে কেন? সংস্কার মিলে সনদ হবে কেন? সংস্কার গুলো তো আপনার ঐক্যমত হয়েছেন, এখন যিনি সরকারে যাবেন তারা ওটা করবেন। এটা আপনারা জুলাই সনদ বলে তো দেন ওইটাই, শুধু জুলাই সনদ তো নির্বাচন। ওইটাই যে এই এটার সংস্কারগুলোকে জন্য এটার কিভাবে। জন্য জনগণ, এটার জন্য জনগণের অংশগ্রহণ কি আছে? জনগণ কি দায়িত্ব দিয়েছে আপনাকে এই এই সংস্কার কমিটি করার জন্য? আপনি জনগণের ম্যান্ডেট পেয়েছেন আন্দোলনের মাধ্যমে, ডক্টর ইউনূস প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা হওয়ার। তিনি কি ম্যান্ডেট পেয়েছেন যা কিছু তাই করার? উনি তো সংবিধানে আশ্রয় নিয়েছেন, উনি তো জনগণের আশ্রয় থাকেন নাই। উনি তো সংবিধানে শপথ নিয়ে, উনি ওই আমার ওই প্রেসিডেন্টের অধীনে চলে গেছেন, রাষ্ট্রপতির অধীনে শপথ করে উনি সংবিধানের অধীনে চলে গেছেন। তো উনার তো সংবিধানের বাইরে যে অধিকার নাই, উনি তো সংবিধান সংশোধনের কথা বলতে পারেন না। এটা ভায়োলেশন অফ এই সংবিধান হবে। যে মন্ত্রী উপদেষ্টা শপথ নিয়ে সংবিধান অধীনে, তারা তো শপথ নিয়েছেন এই সংবিধান সংরক্ষণ করবেন। একমাত্র সংসদ সদস্যরা এই শপথটা নেয় না যে সংবিধান সংরক্ষণ করবে, কারণ তারা সংবিধান পরিবর্তন করতে পারে। কাজে আপনি কি করে একটা কমিটি করতে পারবেন সংবিধান সংশোধন করার জন্য? তা আমরা বলছিলাম জুলাই সনদ যদি করেন তাহলে আপনি বলতেন যে এই জুলাই সনদ মানে হলো বর্তমান সংসদ বাতিল, মানবো না, এই সংবিধানের পরিবর্তে নতুন সংবিধান রচনা করলাম। এই সংবিধানটা আপনার কারা কারা মানেন, আসেন। যারা যারা ঐক্যমত হলে ওই সংবিধান নিয়ে আমরা গণভোট দিতে পারতাম। আমরা সংবিধান একটা বানাতে পারতাম এই গত 1 বছরে। নতুন সংবিধান তৈরি করতে, ডক্টর আলী রিয়াজ সাহেব একজন রাষ্ট্রবিজ্ঞানের পিএইচডি, হাওয়াই ইউনিভার্সিটিতে, সিআর ইউনিভার্সিটিতে পড়াশোনা করে আসছেন। তো উনি তো আর লিখে দিতে পারতেন, বানিয়ে দিতে পারতেন আমাদেরকে। একটা মানুষ হয়তো পারেন নাই, কারণ সে হয়তো সিআর পয়সায় লেখাপড়া করে নাই। উনি তো পারতেন, ডক্টর আলী রিয়াজ তো পারতেন, পরে একটা সনদ, একটা সংবিধান রচনা করে জাতির সামনে দিয়ে বলতেন যে আমরা এই সংবিধানটা চাই, এইটার সঙ্গে আপনারা কারা একমত, আইসার নাম লেখান, লিস্টে আসেন। আপনি একজন যদি ডাকাইতেন স্কুলের মতো, আইসা আই দস্তখত করো। আমরা করি না? যেরকম আমরা যখন লেবার দেখে যখন আমরা ওই মাস্টার রোলে বেতন দেই, তো মাস্টার রোলে বেতন ডেকে ডেকে বলতেন এই সালাউদ্দিনের দিকে আসো, এই অমুক পার্টি অমুক আসো, এসে সাইন করো। আপনি দেখতেন, করলেন না। এখন আপনি আইসা, এখন আপনি নির্বাচন ছাড়া আপনার সামনে কোনো বিকল্প নাই। এই সরকারের পক্ষে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ পার করার কোনো রাস্তা নাই। আপনি নির্বাচনের কথা বলেছেন, এখন আপনি বলছেন ডিসেম্বরে এই, গণভোট হবে, তারপর নির্বাচন হবে। তো এইগুলো যদি রাজনৈতিক জাতীয় রাজনৈতিক দলগুলো বলে, এরকম দায়িত্ব জ্ঞানহীন বালখিল্য কথাবার্তা জাতীয় রাজনীতিবিদদের কাছ থেকে আশা করাটা বড় দুঃখজনক, দুর্ভাগ্যজনক। এবং তাদেরকে যেভাবে নাকে রশি দিয়ে ডক্টর আলী রিয়াজ প্রতিদিন ওখানে কি হলো ফরেন মিনিস্ট্রির এক অডিটোরিয়ামে নিয়ে ডেলি প্যারেড করাচ্ছে, এটা অত্যন্ত অপমানজনক। আমি মনে করি রাজনীতিবিদদেরকে চরম অপমান করা হয়েছে এভাবে ওখানে নিয়ে প্রতিদিন কথা বলানো। এবং কথা বলার স্টাইলটা দেখেন না উনি ওটা করেন। এবং রাজনীতিবিদরা কেন ওনার সভাপতিত্বে মিটিং করতে গেলেন, এত দেউলিয়া রাজনীতিতে কেন হলেন, কি কারণে হলেন, আমি জানি না। তবে এটা আমরা পছন্দ করি না, বাংলাদেশের জনগণ পছন্দ করে নাই। বাংলাদেশ জনগণ এই জাতীয় এই জুলাই সংসদ নিয়ে কোনো ভাবে না। আমি গ্রামের হাজার হাজার আচ্ছা, লোকের সাথে কথা বলেছি, আমি রাস্তায় ঘাটে চলাফেরা করি, ট্রেনে বাসে চলি, জুলাই সনদ নিয়ে কারো নাই, সবাই নির্বাচন চাচ্ছে। ডক্টর ইউনূস সাহেব যেহেতু বারবার বলে ফেলেছে নির্বাচন দিবেন, এখন জাতীয় নির্বাচনটা নিয়ে সবাই একসঙ্গে কথা বলা উচিত। গণভোট যে টনভোট এখন এগুলো বাদ দিয়ে আরেকটা হবে না। আরেকটা কথা আলোচনায় আসছে, জানি গত 2 দিন ধরে খুব শুনছি আমরা, যে একজন সাবেক উপদেষ্টা যিনি এখন এনসিপির আহ্বায়ক, মিস্টার নাহিদ ইসলাম, তিনি একটা কথা বলেছেন যে উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ নাকি সেফ এক্সিটের জন্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে লিয়াজও করছেন, এবং তারা বিপ্লবের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, এবং অনেকে নাকি নানা ধরনের দুর্নীতির সঙ্গেও জড়িয়ে গেছেন। আপনার মনে আছে বোধহয় এর কয়েকদিন আগে, মাস কয়েক আগে, একজন সাবেক সচিব,
তিনিও অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাডারদের একটা অনুষ্ঠানে বলেছিলেন যে ওনার কাছে 8 জন উপদেষ্টার দুর্নীতির ব্যাপারে তথ্য প্রমাণ আছে, গোয়েন্দা রিপোর্ট আছে, উনি বলেছিলেন। তারপরে সেটা কিছু দেখলাম না, ওটা নিয়ে আর কোনো আলোচনাও হলো না। গোয়েন্দা রিপোর্টগুলি উনি দুদককেও দিলেন না অথবা অন্য কাউকে দিলেন না। নাহিদ ইসলামও বললেন না কারা এর সঙ্গে জড়িত। তো এই যে বিষয়গুলো, এই যে ব্লেম গেম, এগুলো কি কেবল বলার জন্য বলা, নাকি বার্গেনিং এর জন্য বলা, নাকি কিছু অর্থকরী পাওয়ার জন্য বলা? কিন্তু যেটাই হোক, এটা তো জাতির জন্য তো একটা অশনি সংকেত। আপনি এটাকে কিভাবে দেখবেন? এটাকে আমি যেটা দেখি, নাহিদ যে কথাটা বলেছে এটার পিছনে যুক্তি আছে। কারণ আপনি দেখেন ডক্টর ইউনূস নির্বাচন নিয়ে এটা বেকায়দায় পড়েছে। তাকে কিন্তু এখন পর্যন্ত ওনার ক্যাবিনেট থেকে কিন্তু উনি অনুমোদন করাতে পারেন নাই। সবাই কিন্তু এখনো একটা রেজলিউশন দেয় নাই যে আসেন আমরা নির্বাচনটা করাই। উনি যে নির্বাচনের জন্য বারবার প্রস্তাব করতেছেন, বারবার বলছেন আমি নির্বাচন করাবো করাবো, তার মানে বোঝা যাচ্ছে যে উনার মধ্যে, উনার পরিষদের মধ্যে ঐক্যমত্য নাই। অনেকে উনার সঙ্গে ঐক্যমতে নাই, তাই এটা তো বিট্রায়াল হলো, এটি তো বিশ্বাসঘাতকতা হলো। কারণ এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের সঙ্গে দ্বিমত পোষণ করার অধিকার তো কারণ নাই। এখানে সবাই তো প্রথমে অন্তর্বর্তী সরকারের প্রধান তৈরি করা হয়েছে, প্রথম প্রধান তৈরি হয়েছে। প্রধান তৈরি হওয়ার পরে প্রধানের আহ, আস্থা অনুযায়ী বাকি উপদেষ্টা নেওয়া হয়েছে। এটা তো এমন না যে আগে মেম্বার হয়েছে, মেম্বার থেকে চেয়ারম্যান হয়েছে, তা তো না। এখানে উপদেষ্টা হয়েছে, তারপর উপদেষ্টার পরিষদ নেওয়া হয়েছে। তো রাইট। উপদেষ্টা পরিষদরা উনার সঙ্গে একমত না হওয়াটা এটা কি বিশ্বাসঘাতকতা না? বেমানি না? এই কথাটি হয়তো নাহিদ বলেছে ডক্টর ইউনূসের পক্ষ থেকে। কারণ ডক্টর ইউনূসের সম্বন্ধে তার হয়তো ইন্টারনাল কথাবার্তা তার সঙ্গে হয়েছে। এবং আমি এটা অত্যন্ত স্বাভাবিক মনে করি, কারণ আমরা দেখেছি অনেক উপদেষ্টা সাহেবরা ওনার সঙ্গে এক সুরে কথা বলছেন না। ফলে নাহিদের বক্তব্যটা অত্যন্ত যুক্তিপূর্ণ, যুক্তিসঙ্গত। এবং এই ব্যাপারে আমার মনে হয় সকল উপদেষ্টাতে, আমি আজকে ওই ডক্টর রেদওয়ানের কথা শুনলাম, ডক্টর রেদওয়ানার তো স্পষ্ট করা দরকার ছিল যে উনি স্পষ্ট না করে বলছেন যে নাহিদকে স্পষ্ট করতে বলছেন, নাহিদ স্পষ্ট করুক। নাহিদ তো বলেই দিছে। এখন যদি নাহিদ, উনি যদি চান যে নাহিদ তার নাম নেক, তো নাহিদ কি তার নাম নিতে পারবে না? নাহিদ কি, নাহিদ তো অ্যাপয়েন্টিং কর্মকর্তা। নাহিদ তো এই রেদওয়ানাকে অনুমোদন দিয়েছে তার মন্ত্রী বসে দেওয়ার জন্য। তো নাহিদের নাম, নাহিদ যদি নামটা বলে দেয় তখন উনি কি জবাব দেবেন? নাহিদ যদি আজকে দায়িত্ব নিয়ে বলে যে হ্যাঁ রেদওয়ানা এরকম ভাবে অনেকের সঙ্গে অনেক আঘাত করেছে, আমাদের অনেক প্রোগ্রামকে উনি বাতিল করেছে, আমাদেরকে ঠিক মতো আহ, হয় নাই, বা নির্বাচনের পক্ষে কথা বলে নাই, বা ডক্টর ইউনূসকে সহায়তা করে নাই, এই কথাগুলো যদি কেউ বলে ফেলে তখন তারা কোথায় যাবেন? এবং ডক্টর রেদওয়ানা যে কথাটা বলছেন অত্যন্ত ঝুঁকিপূর্ণ কথা বলেছেন, যে উনি স্পষ্ট করুন। তার মানে উনি হুম। নাহিদকে বাধ্য করতেছেন স্পষ্ট করার জন্য। তো নাহিদ কি রেদওয়ানাকে ভয় পায়? আমার হুম। তো মনে হয় নাহিদ যদি ওনার নামটা বলে দেয়, এবং নাম বললে কিন্তু উনি একজনের মধ্যে পড়ে যাবেন, যারা হুম। এই অন্তর্বর্তীকালীন সরকার বা জনগণের সঙ্গে বেইমানি করছে, যারা জনগণের প্রতি কমিটমেন্ট ঠিক রাখে নাই, যারা নাহিদদের সঙ্গে সহযোগিতা করে নাই, তাদেরকে বেকায়দায় ফেলার চেষ্টা করছে, তাদের মধ্যে কিন্তু রেদওয়ানার নামটা চলে আসবে। আচ্ছা, আমরা রেদওয়ানার আমরা এখন নামটা অন্য একটা বলে প্রসঙ্গে আসি। করে। আমরা একটু আপনি জানেন যে দুদিন আগে বিবিসি অনলাইনে, বিবিসি বাংলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটা ইন্টারভিউ পরপর দুদিন খণ্ডে বড় ভাগ করে প্রচার করেছে। আপনি, আমার ধারণা আপনি ইন্টারভিউটা দেখেছেন, অন্য অনেকে দেখেছে, রাজনীতি সচেতন অনেকে দেখেছে, আপনি দেখেছেন কিনা আমি জানি না। যদি দেখে থাকেন তাহলে আমার সহজ একটা জানার আগ্রহ আপনার কাছে যে এই সাক্ষাৎকারটাকে আপনি কিভাবে বিচার করবেন? আমি এই সাক্ষাৎকারটি দুটি নিয়ে দেখেছি, অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখেছি। কারণ আমাকে দেখতে হচ্ছে, যেহেতু আমার নেতা, আমি রাজনীতি করি বিএনপির, সে বিএনপির নেতা এবং হুম। আগামী দিনে আমাদের এই রাষ্ট্রের কর্ণধার হতে যাচ্ছেন যিনি, আমি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখেছি। তার প্রতিটা পয়েন্ট, বাচনভঙ্গি, শব্দের প্রয়োগকে আমি বিশ্লেষণ করার চেষ্টা করেছি। তার বডি ল্যাঙ্গুয়েজটা আমি দেখার চেষ্টা করেছি। জি। আমার কাছে মনে হয়েছে, আমি কিন্তু জানেন আমি উনার একটা কড়া সমালোচক। আমি তার সমালোচনা শুরু করেছি সেই 92 সন থেকে। কিন্তু আমি আজকে বলছি, এবং আমিও বলে নিচ্ছি, আমি কিন্তু নমিনেশন চাচ্ছি না দলের জন্য। আমি তো নির্বাচন করতেছি না। কাজে আমার ওনার কাছ থেকে আমার কিছু পাওয়ার কিছু নেই, চাওয়ার কিছু নেই। আমি স্পষ্ট করে বলতে চাই, ওনার বক্তব্য ছিল একটা অভিজ্ঞ রাষ্ট্রনায়ক ঘোষিত বক্তব্য।
উনি যে কথাটা বলছেন অত্যন্ত একজন বিজ্ঞ অভিজ্ঞ রাজনীতিবিদের মতো কথা বলেছেন, অত্যন্ত সিনিয়র পলিটিশিয়ান হিসেবে উনি একটা সর্বদলীয় আঙ্গিকে কথা বলেছেন। আমার এখানে কোনো দলীয় ভাবে ওনাকে মনে হয় না যে উনি দল ঘেঁষা বা ওনার দলের প্রতি প্রাধান্য দিয়ে কথা বলেছেন। উনি জাতির বৃহত্তর কল্যাণে যা প্রয়োজন সকল বিষয়ে উনি অনেক স্পষ্ট করে বলেছেন। আওয়ামী লীগ সম্বন্ধে বলেছেন, অন্য রাজনৈতিক দল সম্বন্ধে বলেছেন, বিচার সম্বন্ধে বলেছেন, সংস্কার সম্বন্ধে বলেছেন, আগামী নির্বাচন সম্বন্ধে বলেছেন, এবং ওনার নমিনেশন স্টাইল সম্বন্ধে বলেছেন। উনি দলকে কিভাবে সামনে নিয়ে যেতে চান সেটা বলেছেন, সাংগঠনিক তৎপরতা নিয়ে কিভাবে চালাতে বলেছেন। আমি মনে করি এটা অত্যন্ত একটা মানে সময়োচিত এবং রাষ্ট্রনায়ক বক্তব্য হয়েছে। আমি জানি না আপনারা কে কিভাবে নিবেন, আপনারা এটা ভালো বলতে পারেন, মন্দ বলতে পারেন, কিন্তু আমার কাছে আমার এই সময়ে মনে হয়েছে যে রাষ্ট্র, এই জাতি তারেক রহমানের উপরে আস্থা রাখতে পারে। আস্থা অর্জন করার মতো একটি বক্তব্য তিনি দিয়েছেন, যে বক্তব্যের উপরে যে কোনো লোক, যে কোনো রাজনৈতিক দল আস্থা করতে পারে। উনি দেখেন পরিষ্কার করেছেন এটা প্রতিহিংসার প্রশ্ন নয়, আমরা কারোর বিরুদ্ধে প্রতিশোধ নিব না, কিন্তু আইন তো তার গতিতে চলতে হবে। আমি যদি অপরাধ করি, আইন তো আইনের আওতায় তাকে যেতে হবে। এটা কত বড় কথা দেখেন। এটাকে আপনি জি কিভাবে বিশ্লেষণ করবেন, আপনি বিশ্লেষণটা কিভাবে করবেন? উনি তো বলে নাই যে আমি অমুককে বিচার করবো, অমুককে আটকাবো। উনি বলছে আমি কোন রকম আক্রমণাত্মক বা কারোর প্রতি আক্রোশমূলক আচরণ করবো না, আমাদের প্রতি অতীতে অনেক করা হয়েছে। উনি পরিষ্কার করেছে আমি করবো না। কিন্তু আইনে যেটা আসবে, আইনে যদি আপনি অপরাধ করে থাকেন, আইনে যদি আপনি ক্ষমতা অপব্যবহার করে থাকেন, আইনে যদি আপনি অর্থ আত্মসাৎ করে থাকেন, দুর্নীতি করে থাকেন, ক্ষমতা অপব্যবহার করে থাকেন, তাহলে আইনের আওতায় কি সে বিচার হতে পারে না? উনি কিন্তু সেটা জাতির উপর ছেড়ে দিয়েছেন। উনি কিন্তু বলেন না আমি বিচার করব, আমি ক্ষমতা গেলে বিচার করব। উনি জি সেটা দিয়েছেন। এটা কিন্তু একটা বিজ্ঞ এবং প্রাজ্ঞ বক্তব্য। জি এটা ওনার কাছ থেকে জাতি জানি না কতটা প্রত্যাশা ছিল, তো উনি জাতিকে চমক দিয়েছেন, জাতিকে জি, অভিভূত অনেক করেছেন। ধন্যবাদ। আমি মনে করি উনার বক্তব্যের মাধ্যমে উনি জাতির সামনে একটা ক্লিয়ার মেসেজ দিয়েছেন যে উনি ক্যান বি আওয়ার নেক্সট রিলায়েবল ট্রাস্টেড রাষ্ট্রনায়ক। জি, অনেক